হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। আজকের ভিডিও লেসনে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ম্যাথমেটিক্সের সেট থিওরি। দেখো, সেট সেট কথাটি বা সেট থিওরির উদ্ভাবক হচ্ছেন গিয়ে ম্যাথমেটিশিয়ান জর্জ ক্যান্টর। তো সেট কি জিনিস? সেট বলতে আমরা বুঝবো যে কিছু বস্তুসমূহের সংকলন বা সমষ্টি, অর্থাৎ কিছু বস্তুসমূহকে একসাথে সমষ্টিবদ্ধ বা সংকলনবদ্ধ করার নিয়ম হচ্ছে গিয়ে সেট। যেমন ধরো বললাম, তোমাদের ক্লাসে রোল অনুসারে 10 থেকে 15 রোল নম্বর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের সংকলন আমি একটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই। তাহলে রোল নাম্বার অনুসারে 10, 11, 12, 13, 14 এবং 15 এই রোল নাম্বারে ছাত্রছাত্রীদের সংকলন করলাম। এইভাবে আমি কোনো একটা শর্ত বা ঘটনাকে ডিফাইন করে যদি সংকলনবদ্ধ করি, তাহলে এই পুরো বিষয়টার নাম দেব আমরা সেট। এ হচ্ছে গিয়ে একটি সেট, যার মধ্যে তোমাদের ক্লাসের 10 থেকে 15 রোল পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত। ঠিক আছে, এবার দেখো, কোনো একটা সংকলনকে সেট আখ্যা দেওয়ার জন্য কিছু শর্তের প্রয়োজন হয়। কোনো একটা সংকলনকে আমি সেট বলবো, তাতে কিছু শর্তের প্রয়োজন হয়। 3টি শর্ত রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 1, 2 এবং 3, যার মধ্যে প্রথমটিতে রয়েছে সংকলনটি হবে সুসংজ্ঞাত। অর্থাৎ উদাহরণ দিয়ে বোঝালে আমরা বলতে পারি যে, ধরো আমি বললাম এ হচ্ছে গিয়ে তোমাদের ক্লাসে 10 থেকে 15 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী। এই পুরো শর্তটা সুসংজ্ঞাত। কিন্তু ধরো আমি বললাম তোমাদের ক্লাসে সমস্ত ভালো ছাত্রছাত্রী, এরকম একটা উদাহরণ দিলাম। তো একে কি আমি সেটের অন্তর্ভুক্ত করতে পারি? আমরা পারি না। কারণ ভালো ছাত্রছাত্রী বলতে কোন অর্থে ভালো সেটা কিন্তু ডিফাইন করা হয়নি। অর্থাৎ হতে পারে ছাত্রছাত্রী খেলাধুলাতে ভালো, হতে পারে পড়াশোনাতে ভালো, হতে পারে গান বাজনাতে ভালো, বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে ভালো। তো সেক্ষেত্রে কোন অর্থে ভালো যখন আমি ডিফাইন করছি না, তো সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি না যে ওয়েল ডিফাইন্ড। তাহলে আমরা সেটের মধ্যে সেই সমস্ত পদগুলিকে অন্তর্ভুক্ত করব যারা ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞাত হবে। এবার দেখো, 2 নম্বর শর্ত রয়েছে কি না, সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর হবে ভিন্ন। অর্থাৎ আমি একই সেটের মধ্যে 10 রোল নম্বরের দুজন ছাত্রছাত্রীকে কখনোই আমি প্রবেশ করাতে পারবো না বা ওই সেটের অন্তর্ভুক্ত করাতে পারবো না। সেটের মধ্যে যে কটি সংকলনের মধ্যে যে কটি বস্তু থাকবে, যাদেরকে প্রত্যেককে আমরা এক একটা উপাদান বলছি, প্রতিটি উপাদান যেন একটার সাথে অন্যটা হয় ভিন্ন। এরপর দেখো 3 নম্বর, সংকলনের অন্তর্গত বস্তুগুলি হবে ক্রম নিরপেক্ষ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। সেক্ষেত্রে আমরা আগে 10 রোল নম্বরের ছেলেকে অন্তর্ভুক্ত করেছি না আগে 11 রোল নম্বরের ছেলেকে অন্তর্ভুক্ত করেছি, তাতে কোনো সেটের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। দুটো একই সেটকে প্রকাশ করবে। অর্থাৎ 10, 11, 13, 15, 14, 12 এই সেটটিও আর আগের লেখা সেটটি, দুটো সেট একই হবে, কারণ সেটগুলির মোট টোটাল সব মিলিয়ে যে উপাদানগুলো আছে সেগুলো অভিন্ন। কোন উপাদানটা আগে অন্তর্ভুক্ত করা হয়েছে, কোনটা পরে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাতে সেটের পার্থক্য হয় না। সেই জন্য বলা হয় সেটকে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার বা ক্রম নিরপেক্ষ। এরপর দেখো, আমরা দেখব সেটের বিভিন্ন প্রতীক এবং তাদের ব্যবহার। ঠিক আছে, মানে সেটকে উপস্থাপিত করার জন্য বিভিন্ন ধরনের প্রতীক আমরা কাজে লাগাই। সেগুলো এক এক করে আমরা শিখে নেব কোন প্রতীকটার চিহ্ন কীরকম এবং তাদের ব্যবহার কোথায় রয়েছে। প্রথমেই দেখো বিলংস টু, এইভাবে এটিকে লেখা হয় এবং পড়া হয় বিলংস টু। বিলংস টু এই চিহ্নটি ব্যবহার করা হয় কোনো উপাদান কোনো সেটের অন্তর্ভুক্ত সেটি বোঝানোর জন্য। যেমন ধরো তোমাকে একটি সেট দেওয়া হলো এ সমান 1, 2, 3, 4, 5। তো এর মধ্যে যে কোনো একটি উপাদান আমি তুলে নিলাম, ধরো 3, বলতে পারবো 3 বিলংস টু এ। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বরে দেওয়া হয়েছে নট বিলংস টু। নট বিলংস টু অর্থাৎ কোনো উপাদান কোনো সেটের মধ্যে নেই তা বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়। নট বিলংস টু মানে আমি এক্ষেত্রে বলতে পারি, দেখো অবশ্যই 6 উপাদানটা এ সেটে নেই,
এই মুহূর্তে এ সেট আমি যে সেট লিখেছি সেই সেটের মধ্যে 6 উপাদানটি নেই, তো সেক্ষেত্রে আমি বলতে পারি 6 ডাজ নট বিলংস টু বা নট বিলংস টু এ। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরে দেওয়া আছে অর, যাকে বলা হচ্ছে অথবা, তাকে লেখা হয় উল্টো ভির দ্বারা এইভাবে অর। এটি কখন ব্যবহার করা হয়? কোনো একটি উপাদান এ সেটে আছে অথবা কোনো একটি উপাদান বি সেটে আছে, তো অথবা কথাটির প্রকাশের জন্য এইভাবে অর লেখা হয়, সেটে অর চিহ্ন লেখা হয়। এবার দেখো 4 নম্বরে দেওয়া রয়েছে অ্যান্ড। অ্যান্ডকে আমরা এভাবে লিখি এর মতো, কিন্তু এর মাঝখানটা কাটা যাবে না, এ অর্থাৎ অ্যান্ড। সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, অর্থাৎ এক্স এতে আছে এবং এক্স বিতে আছে, অর্থাৎ এক্স এলিমেন্টটা বা উপাদানটা এ এবং বি উভয় সেটে আছে। সেক্ষেত্রে এই অ্যান্ড কথাটি ব্যবহার করা হয় এবং একে চিহ্নের আকারে এইভাবে লেখা হয়। ঠিক, এরপর দেখো, এরপর রয়েছে ফর অল। ফর অল কথাটি ব্যবহার করা হয় সকল, এই অর্থে সকল বোঝানোর জন্য ব্যবহার করা হয় ফর অল। ফর অল এক্স অর্থাৎ সকল এক্সের জন্য। তারপর দেখো রয়েছে সাচ দ্যাট। সাচ দ্যাট কথাটি ব্যবহার করা হয় এমন যে, একে এরকম দুটো ডট দ্বারাও প্রকাশ করা হয়, আবার এইভাবে একটা ড্যাশ চিহ্ন দ্বারাও প্রকাশ করা হয়, দুটোর অর্থ একই। ঠিক আছে, সাচ দ্যাট অর্থাৎ এমন যে। এবার দেখো তারপরে রয়েছে দিস ইমপ্লাইজ। দিস ইমপ্লাইজ মানে এই অর্থে বা এর অর্থ এই। ঠিক আছে, এই অর্থে ব্যবহার করা হয়। যেমন ধরো এক্স বিলংস টু এ, দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু বি। কথাটার পুরো অর্থ কি না, এক্স এলিমেন্টটা যদি এতে থাকে তবে এক্স এলিমেন্টটা বিতেও থাকবে, সেই অর্থে এই দিস ইমপ্লাইজ এই চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো এরপর আমরা আলোচনা করব উপসেট। উপসেট বা সাবসেট। ধরো আমরা একটা সেট নিলাম এ সমান এ বি সি ডি ই এফ। ঠিক আছে, তো এবার এই সেট থেকে কিছু এলিমেন্ট নিয়ে আর একটা সেট বানাচ্ছি। সাপোজ বি সেটটা হচ্ছে গিয়ে এ ই এবং এফ, এই তিনটে এলিমেন্ট নিয়ে তৈরি সেট, একটা সেট তৈরি করলাম যেটা হলো বি। তাহলে স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বি সেটের প্রতিটি উপাদানই এ সেট থেকে নেওয়া, অর্থাৎ বি সেটের প্রতিটি উপাদানই এ সেটের উপাদান। এই শর্ত যদি স্যাটিসফাই করে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বি সাবসেট অফ এ, অর্থাৎ বি হচ্ছে গিয়ে এর উপসেট এবং এর চিহ্নটি হচ্ছে গিয়ে এরকম সাবসেট, বি সাবসেট অফ এ। ধরো এমনও করতে পারি আমরা বি সেটের ক্ষেত্রে বি সেটের উপাদানগুলোকে এভাবেও নিতে পারি, এ বি সি ডি ই এবং এফ, অর্থাৎ এ সেটের প্রতিটি উপাদানই বি সেটে আমি নিলাম। তাহলে সেক্ষেত্রেও কিন্তু সাবসেট হওয়ার শর্তকে সিদ্ধ করবে, সেই নিয়ে সন্দেহ নেই। কিন্তু সেক্ষেত্রে একে আমি বলবো ইমপ্রপার সাবসেট। বিটা হচ্ছে গিয়ে ইমপ্রপার সাবসেট অফ এ, বি হচ্ছে গিয়ে ইমপ্রপার সাবসেট অফ এ যদি সবগুলো এলিমেন্ট আমি নিয়ে নিই। কিন্তু যদি এর একটা এমন উপসেট বানাই যেখানে উপসেটটিতে বির প্রতিটি উপাদান আছে, সরি বি উপসেটটিতে এর প্রতিটি উপাদান আছে এবং এতে অন্তত একটি উপাদান আছে যেটা বিতে নেই, অর্থাৎ বির থেকে এর উপাদানের সংখ্যা বেশি হবে, তখন তাকে বলবো প্রপার সাবসেট। অর্থাৎ তখন সেক্ষেত্রে আমি বলবো এ কন্টেন ইন বি অর এ ইজ দ্য প্রপার সাবসেট অফ বি। সেক্ষেত্রে এই যে সমান চিহ্নটা যেখানে ছিল এই সমান চিহ্নটি থাকবে না, এই সমান চিহ্নটা থাকবে না এখানে, তখনই সেটা হয়ে যাবে প্রপার সাবসেটের চিহ্ন। দেখো এরপর আমরা পড়ব সেটের বিভিন্ন উপস্থাপনা। এরপর পড়ব সেটের বিভিন্ন উপস্থাপনা। দেখো সেটকে উপস্থাপিত করার দু ধরনের পদ্ধতি আমাদের কাছে রয়েছে। এক হচ্ছে গিয়ে ছকবন্দীকরণ বা ট্যাবুলার ফর্ম, আর একটা হচ্ছে গিয়ে ধর্মভিত্তিক বা সেট বিল্ডার ফর্ম। তো ছকবন্দীকরণ পদ্ধতিতে আমরা সেটের উপাদানগুলিকে আলাদা আলাদা করে সবগুলোতে লিখে ফেলি। মানে ধরো যেমন এ সমান 1 2 3 4, বা ধরো বি সমান
ABC D, এই ধরনের পদ্ধতিকে বলবো ছক বন্দীকরণ বা রস্টার পদ্ধতি বা ট্যাবুলার মেথড বা ট্যাবুলার ফর্ম। ঠিক আছে, এবার দেখো আরেকটি সেটকে রিপ্রেজেন্ট করার আরেকটি মেথড হচ্ছে গিয়ে সেট বিল্ডার ফর্ম। এক্ষেত্রে আমরা প্রতিটি উপাদানকে একটি নির্দিষ্ট নিয়ম এর সাপেক্ষে লিখব, অর্থাৎ আলাদা আলাদাভাবে প্রতিটি উপাদান এখানে আমরা লিখব না, একটি নির্দিষ্ট নিয়মের সাপেক্ষে লিখব। যেমন ধরো আমি যদি বলি x সমান ক্যাপিটাল X সমান স্মল x such that x belongs to n and 10 less than x less than 15, এক্ষেত্রে এই ধরনের সেটের রিপ্রেজেন্টেশনকে বলবো আমরা ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। দেখো এর মানে হচ্ছে গিয়ে কি, x এমন যে x হচ্ছে গিয়ে একটা স্বাভাবিক সংখ্যা এবং x এর মানটা 10 থেকে 15-র মধ্যে রয়েছে, অর্থাৎ আরও ক্লিয়ার করে বললে আমরা বলতে পারি x হচ্ছে গিয়ে 10 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি, যেখানে 10টাও থাকবে না এবং 15টাও থাকবে না, যেহেতু বলেছি লেস দেন x মানে 10-এর থেকে বড় এবং 15-র থেকে ছোট, তার মানে কোন স্বাভাবিক সংখ্যাগুলো থাকবে 11, 12, 13 এবং 14। এই তাহলে x মানে 11, 12, 13, 14, এই রিপ্রেজেন্টেশনটাও যা এটাও ঠিক একই জিনিসকেই রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, কিন্তু এই পদ্ধতিটাকে বলবো আমরা ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট বিল্ডার মেথড, এবং এই পদ্ধতিটাকে বলবো আমরা ছক বন্দীকরণ পদ্ধতি বা রস্টার মেথড বা ট্যাবুলার মেথড। ঠিক আছে, এরপর দেখো, এরপর তোমরা পড়বে সসীম এবং অসীম সেট। সসীম এবং অসীম সেট, এই সসীম সেট বলতে কোনো সেটের যদি পদ সংখ্যা কাউন্ট করা যায় বা গণনা করা যায় তখন তাকে বলবো সসীম সেট। যেমন ধরো বললাম ABCD 4টি পদ নিয়ে গঠিত একটি সেট, কি ABCDEF, ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস দিয়ে যদি আমরা কোনো সেট গঠন করি তাহলে তাকে বলবো সসীম সেট। এবং ধরো ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট যদি কোনো সেটে থাকে, যেমন ধরো আমি বললাম B সমান x such that x belongs to R, বা ধরো C একটি সেট x such that x belongs to Q কমপ্লিমেন্ট। ঠিক আছে, এগুলো তোমরা শিখেছো ছোটোবেলায়। আর মানে হচ্ছে কি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ B হচ্ছে গিয়ে সমস্ত বাস্তব সংখ্যার সেট বা R, সেক্ষেত্রে এটি একটি অসীম সেট, কিন্তু কারণ বাস্তব সংখ্যার মোট কতগুলি রয়েছে সেটা পৃথিবীতে অসীম, তার সংখ্যাটা অসীম, সেক্ষেত্রে এটা হয়ে যাবে অসীম সেট, যেহেতু এখানে নাম্বার অফ টার্মস ইনফাইনাইট। এরপর দেখো, এরপর আমরা পড়ব একপদী সেট বা সিঙ্গেল টোন সেট। ঠিক আছে, সিঙ্গেল টোন সেট বলতে কি বোঝায়, কোনো একটি সেটের মধ্যে যদি অনলি একটি এলিমেন্ট থাকে, যেমন ধরো আমি একটি সেট নিলাম তাতে একটি এলিমেন্ট আছে 1, তখন একে বলবো সিঙ্গেল টোন সেট বা একপদী সেট। ঠিক আছে, আবার ধরো আমি একে যদি আমরা ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখি তাহলে সেক্ষেত্রে বলবো, ধরো আমি বললাম B সমান x such that x belongs to n and 2 less than x less than 4। তো সেক্ষেত্রে কি হবে না, x হচ্ছে গিয়ে সেই রকম ন্যাচারাল সংখ্যাগুলো যেটা 2-এর থেকে বড় এবং 4-এর থেকে ছোট, তাহলে কটা হয়, একটাই হয়, তাহলে এক্ষেত্রে এটাও একটা সিঙ্গেল টোন সেট। তো সিঙ্গেল টোন সেট কিছুই নয় যাতে একটি মাত্র উপাদান থাকবে। এবার দেখো, এবার যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে শূন্য সেট। শূন্য সেট কাকে বলে, নাল সেট, অর্থাৎ যে সেটের মধ্যে কোনো উপাদানই থাকবে না তাকে বলবো নাল সেট, এবং তাকে আমরা প্রকাশ করব ফাই দিয়ে, এবং সেটি এরকম সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ থাকবে, তার মধ্যে একটি কোনো উপাদানও থাকবে না, এটি হচ্ছে গিয়ে শূন্য সেটের রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা হচ্ছে শূন্য সেট। আচ্ছা, এরপর দেখো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ঠিক আছে, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে কি, আমরা যত সেট নিয়ে সেট থিওরিতে যত সেট নিয়ে আমরা আলোচনা করছি সব সেটকেই আমরা একটা বড় সেটের উপসেট হিসেবে ধরে নিই, সেই বড় সেট বা বৃহত্তর সেটটিকে আমরা বলবো ইউনিভার্সাল সেট।
মানে সবচেয়ে বড় যে সেটটা আমরা কল্পনা করে নিই তাকে বলবো ইউনিভার্সাল সেট। এবং এরপরে আমরা বলতে পারি যে ইউনিভার্সাল সেটের আন্ডারে সব সেটই রয়েছে কম বেশি, ঠিক আছে, তাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট। এরপর দেখো নেক্সট হচ্ছে গিয়ে সূচক সেট বা পাওয়ার সেট। এটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখান থেকে অনেক ধরনের কোশ্চেন তোমাদের পড়ে। সূচক সেট মানে ধরো কোনো একটি সেট তোমাকে দেওয়া হয়েছে এ সমান এবিসি, তিনটি এলিমেন্ট নিয়ে গঠিত একটি সেট দেওয়া হয়েছে এ। এবার এর যত ধরনের সাবসেট হয় সেগুলি আমরা এক এক করে লিখে ফেলবো। যত সাবসেট হয়, দেখো সাবসেটগুলি হবে, এর সাবসেট একটা হবে শুধু এ, বি, সি, এগুলো তিনটে সিঙ্গেল টোন সেট। এরপরে হতে পারে এ বি দুটো এলিমেন্ট নিয়ে গঠিত, দুটো করে এলিমেন্ট নিয়ে গঠিত সেটগুলি এ বি, বি সি, এ সি। এরপর পুরো এ বি সি নিজেই নিজের সাবসেট হয়, যেটা একটু আগে আমি পড়লাম, যেটা হচ্ছে কি ইমপ্রপার সাবসেট। এছাড়াও একটি সাবসেট, একটি সেট আছে ফাই বা নাল সেট, এটি হচ্ছে গিয়ে সব সেটেরই সাবসেট হয়। তাহলে এক্ষেত্রে আমরা এ সেটের সব উপসেটগুলিকে লিখে ফেললাম। এখন এই এ সেটের সব উপসেট নিয়ে যদি একটা সেট গঠন করি যার এলিমেন্টগুলো এ সেটের সব সাবসেট বা উপসেটগুলি, তখন তাকে বলবো সেই সেটটিকে বলবো এ সেটের পাওয়ার সেট, এবং তাকে প্রকাশ করব পি অফ এ দ্বারা। পি অফ এ সমান হবে এ সেটের সমস্ত সাবসেট দ্বারা গঠিত সেটগুলি, তাকে বলবো পাওয়ার সেট অফ এ। এবং এতে মোট টার্মস, নাম্বার অফ টার্মস হয় 2n সংখ্যক, যদি এ সেটে nটি এলিমেন্ট থাকে। n হচ্ছে কি যদি এ সেটের এলিমেন্ট হয় তাহলে তার পাওয়ার সেটে থাকবে 2n সংখ্যক এলিমেন্ট। এটার থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন হয় তোমাদের, ঠিক আছে। যেমন ধরো এখানে এই প্রদত্ত এক্সাম্পলটাতে এ সেটে টোটাল 3টি এলিমেন্ট ছিল, তাহলে n সমান এখানে কত 3, তাহলে পাওয়ার সেট অফ এ বা পি অফ এ তে টোটাল 2 দ্যাট ইজ 8টি এলিমেন্ট থাকবে। এবং তোমরা কাউন্ট করে দেখো এখানে 8টি এলিমেন্টই রয়েছে। দেখো এরপর আমরা শিখব সেটের বিভিন্ন প্রক্রিয়া বা সেটের উপর বিভিন্ন অপারেশন। প্রথমেই রয়েছে দুটি সেটের যোগ বা ইউনিয়ন অফ টু সেটস। ধরো তোমাকে দুটো সেট দেওয়া হচ্ছে, একটা এ সমান হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7, এবং ধরো বি একটি সেট দেওয়া হয়েছে, সেখানে আছে 1 3 5 7 এবং 9 এই উপাদানগুলি। তো বি সেটের উপাদানগুলো এইগুলো, ঠিক আছে। এখন এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন বি, এরকমভাবে আমরা ইউনিয়নকে প্রকাশ করি। এবং এ ইউনিয়ন বি কথার অর্থ হলো এ সেই উপাদানগুলি নেব যে উপাদানগুলি এ এবং বি এতেও আছে অথবা বিতেও আছে, এমন উপাদানগুলি নেব। তাহলে সেক্ষেত্রে কী হবে, 1 2 3 4 5 6 7 এবং 9, 1 2 3 4 5 6 7 এবং 9। দেখো এ সেটে 1 আছে, বি সেটেও 1 আছে, কিন্তু এক এলিমেন্টটাকে দুবার রিপিট করে লেখা যাবে না, কারণ আমরা সংজ্ঞা পড়ার সময় পড়েছিলাম যে সেটে দুটি এলিমেন্ট একে অপরের সাথে ভিন্ন হয়। তো কোনো এলিমেন্ট যেন রিপিট না হয় এমনভাবে এলিমেন্টগুলো নেব যেটা এ এবং বি উভয় সেটের উপাদান, মানে অর্থাৎ এ সেটের উপাদান অথবা বি সেটের উপাদান। সেক্ষেত্রে আমরা বলবো সেটটি হচ্ছে গিয়ে এ ইউনিয়ন বি। এবং একে যদি আমরা সেট বিল্ডার ফর্মে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে হবে এ ইউনিয়ন বি সমান সেই উপাদানগুলো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। অর্থাৎ সেই উপাদানগুলো নেব যেটা হয় এ অথবা বি, যে কোনো একটি সেটে রয়েছে সেই উপাদানগুলি নেব। এবং এরপর আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গিয়ে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। ভেন চিত্রের সাহায্যে একে কী করে প্রকাশ করব। দেখো ভেন চিত্রের ক্ষেত্রে আমরা প্রথমেই একটা বড় সেট ধরে নিই যেটা হচ্ছে গিয়ে সার্বিক সেট বা ইউ, এবং তাকে এইভাবে প্রকাশ করা হয় আয়তাকার আকারে, এবং সাইডে লেখা হয় ইউনিভার্সাল সেট। তো এই ইউর আন্ডারে সব সেট রয়েছে, এর মধ্যে এ সেটও রয়েছে, বি সেটও রয়েছে। আচ্ছা দেখো এবার ধরো এ সেটে যে উপাদানগুলি রয়েছে তাকে আমরা এইভাবে প্রকাশ করব, এবং বি সেটের যে উপাদানগুলি রয়েছে তাকে আমরা এইভাবে প্রকাশ করব, ঠিক আছে। এখন এ সেটে কে কে রয়েছে,
এ সেটে রয়েছে 1 2 3 4 5 6 7 এবং বি সেটে রয়েছে 1 3 5 7 9। তাহলে দেখো এ ইউনিয়ন বি মানে এ এবং বি, সরি এ অথবা বি দুটির মধ্যে যে কোনো একটি উপাদানকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যে ভেন চিত্রটা পাবো সেটা এইভাবে, অর্থাৎ টোটাল এরিয়াটাকে বোঝাচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, সরি। আচ্ছা, এরপর দেখো, এরপর যেটা আমরা শিখব সেটা হচ্ছে ইন্টারসেকশন বা দুটি সেটের ছেদ, ইন্টারসেকশন। দেখো ইন্টারসেকশন মানে এ এবং বি সেটের সেই পদগুলোই নেব যেটা উভয় এতেও আছে এবং বিতেও আছে, দুটো সেটের কমন এলিমেন্টগুলোকে নেব। কমন এলিমেন্টগুলো নিলে যে সেটটা পাবো তাকে বলবো এ এবং বি সেটের ছেদ। উদাহরণস্বরূপ বলা যায়, ধরো এ সেট ধরলাম এ বি সি ডি, এই চারটি পদ নিয়ে গঠিত, এবং বি সেট ধরো বললাম বি সি ই এবং এফ। তো এদের মধ্যে কমন উপাদান কে কে আছে তোমরা দেখতে পাচ্ছ, বি সি এই দুটো উপাদান এতেও আছে এবং বিতেও আছে। তাহলে এ ইন্টারসেকশন বিতে দুটো সেটেরই সাধারণ পদগুলি থাকবে, অর্থাৎ কমন এলিমেন্টসগুলো থাকবে বি এবং সি, এটা থাকবে এ ইন্টারসেকশন বিতে। এবং একে যদি আমরা ধর্মভিত্তিক পদ্ধতিতে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি হবে সেই এলিমেন্টগুলো যেটা উভয় এতেও আছে, অর্থাৎ এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। খেয়াল রাখবে ইউনিয়ন যখন করেছিলাম তখন এই জায়গায় অ্যান্ডের জায়গায় কিন্তু হয়েছিল অর, অর্থাৎ ইউনিয়নের সময় ছিল এক্স এতে অথবা বিতে যে কোনো একটি সেটে থাকলেই এ ইউনিয়ন বির অন্তর্ভুক্ত হবে, কিন্তু এ ইন্টারসেকশন বির অন্তর্ভুক্ত হতে গেলে এক্স পদটাকে এরও পদ হতে হবে বিরও পদ হতে হবে, সেই রিপ্রেজেন্টেশনগুলো হবে এ ইন্টারসেকশন বি। আর একে ভেন ডায়াগ্রামের আকারে প্রকাশ করলে দাঁড়াবে, দেখো এক্ষেত্রে আমরা একটা ইউনিভার্সাল সেট আঁকছি, এটা একটা ইউনিভার্সাল সেট। তো সেক্ষেত্রে আমি একে নাম দিলাম ইউ, এবং এইটা ধরো এ এবং এটা ধরো বি। তাহলে সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি হলো গিয়ে এ এবং বির যে কমন এলিমেন্টসগুলো থাকবে, অর্থাৎ এই কমন এরিয়াটা হবে এ ইন্টারসেকশন বির। মনে রাখবে এই এরিয়াটার থেকে বাইরে বেরোবে না, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এ ইন্টারসেকশন বি, এবং একে উল্টো উল্টো ইউ দ্বারা প্রকাশ করা হয়, এ ইন্টারসেকশন বি। ওকে, আচ্ছা দেখো এরপর আমরা শিখব বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। অর্থাৎ যদি ধরো দুটি সেট এমন হয় যে তাদের ইন্টারসেকশনটা হয় ফাই, অর্থাৎ নাল সেট, তখন তাদের বলবো বিচ্ছেদ সেট। যেমন ধরো একটা সেট নিলাম এ সমান এ বি সি এবং বি সমান নিলাম ধরো ডি ই এফ। তাহলে এদের মধ্যে কমন এলিমেন্টস কে কে আছে? কেউ নেই, ফাই। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এ ইন্টারসেকশন বি সমান ফাই, এবং এ এবং বিকে বলবো বিচ্ছেদ সেট। তার ক্ষেত্রে ভেন ডায়াগ্রামটা কেমন হবে? তার ক্ষেত্রে ভেন ডায়াগ্রামটা হবে এইটা হলো গিয়ে এ আর এটা হবে বি, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এটা এ এবং এটা বি, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, সেক্ষেত্রে এটি হয়ে যাবে বিচ্ছেদ সেট। এরপর দেখো, এরপর আমরা শিখব দুটি সেটের অন্তর বা ডিফারেন্স। ধরো আমরা এক্ষেত্রে এ এবং বি দুটি সেট কল্পনা করলাম এবং এই দুটি সেটের ডিফারেন্স বা অন্তর চাইছি। তো সেক্ষেত্রে একে প্রকাশ করা হবে এ ডিফারেন্স বি দ্বারা, এবং একে ডিফাইন করা হবে সেই সমস্ত এলিমেন্টগুলো যেগুলো এতে আছে এবং বিতে নেই। অর্থাৎ ধরো আমি বললাম এ সমান 1 2 3 4 এবং 5, এবং বি সমান বললাম ধরো 4 5 4 5। তাহলে সেক্ষেত্রে এ ডিফারেন্স বি ইজিক্যাল টু সেই সমস্ত এলিমেন্টসগুলো যেগুলো এতে আছে বাট বিতে নেই। তাহলে এতে আছে এমন এলিমেন্ট বিতে নেই, কে কে রয়েছে? 1 2 এবং 3, এই এলিমেন্টগুলো এতে আছে কিন্তু বিতে নেই। কিন্তু 4 5 এলিমেন্টগুলো এতে আছে এবং বিতেও আছে, তাহলে এ ডিফারেন্স বির মধ্যে 4 5 অন্তর্ভুক্ত হবে না। কোনগুলো অন্তর্ভুক্ত হবে? সেই এলিমেন্টগুলো যেগুলো এতে আছে
এবং বিতে নেই, অর্থাৎ 1, 2 এবং 3। আর একে ভেন ডায়াগ্রামের যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কেমন হবে? তাহলে ধরো ইউনিভার্সাল সেট একটা আঁকলাম, ধরো এটা হচ্ছে গিয়ে ইউ বা ইউনিভার্সাল সেট, এবং এটা এ আর এটা বি। তাহলে এ ডিফারেন্স বি হলো গিয়ে সেই এলিমেন্টগুলো যেগুলো এতে আছে বাট বিতে নেই। তাহলে বিতে নেই মানে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত এলিমেন্টগুলো আসবে যেগুলো এতে আছে এবং বিতে নেই। যদি আমি মাঝখানের এই পজিশনটাতে ঢুকবো না, কেন ঢুকবো না? কারণ এখানে কিন্তু সেই এলিমেন্টগুলো রয়েছে যেগুলো বিতেও রয়েছে, তাই এই পদটা থাকবে, এখানকার এলিমেন্টগুলো থাকবে না। এবং বির এলিমেন্ট যেগুলো অনলি বির এলিমেন্ট সেগুলোও তো অবশ্যই থাকবে না, এবং বাকিগুলোও থাকবে না যেগুলো এতে আছে। তার মানে এর ভেতর থেকেই আমরা এলিমেন্ট নেব, কিন্তু বিতে যাব না। এটা হচ্ছে গিয়ে এ ডিফারেন্স বি হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে একটা নোট লেখা রয়েছে, এখানে কিছু এই বিচ্ছেদের দুটি সেটের অন্তরের কিছু প্রপার্টি লেখা রয়েছে। সেটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি, এটা হচ্ছে কি অবশ্যই সাবসেট অফ এ হয়ে যাবে। দেখো আমরা উদাহরণটার থেকেও যদি দেখি তাহলে পেলাম এ মাইনাস বি সমান কত পেলাম, কোন কোন সেট পেলাম না 1, 2 এবং 3 এই এলিমেন্টগুলোর সেট, সেটা অবশ্যই এর সাবসেট হবে। এতে সেই এলিমেন্টসগুলো দেখো রয়েছে, তাহলে আমি বলতে পারি যে এ মাইনাস বি দিস ইজ দ্য সাবসেট, দিস ইজ ওয়ান সাবসেট অফ এ। আবার উল্টো কথাটা বি মাইনাস এ হবে, তাহলে সেটা হবে সাবসেট অফ বি। এটা উল্টো দিক থেকে ট্রু হবে। আচ্ছা এবার দেখো এই এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ, এরা হবে পরস্পর বিচ্ছেদ সেট। বিচ্ছেদ মানে ডিসজয়েন্ট সেট, অর্থাৎ এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ, এদের কোনো কমন এলিমেন্টস থাকবে না। দেখো বি মাইনাস এ সেটটা কি হবে? দেখো আমি যদি নিই বি মাইনাস এ, তো সেক্ষেত্রে বি মাইনাস এ হবে এই এলিমেন্টগুলো হবে বি মাইনাস এ। এটা ছিল এ মাইনাস বি, এটা হচ্ছে গিয়ে বি মাইনাস এ। এবং এ ইন্টারসেকশন বি কোন এলিমেন্টগুলো হবে? এ ইন্টারসেকশন বি হবে এই এলিমেন্টগুলো, যেটা আমি ইয়েলো কালার করলাম, এইটা হচ্ছে গিয়ে এ ইন্টারসেকশন বি হবে। তাহলে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে যে এ মাইনাস বি সেট, বি মাইনাস এ সেট এবং এ ইন্টারসেকশন বি সেট, এদের মধ্যে কোনো কমন এলিমেন্টই নেই, তাই এরা বলতে পারি বিচ্ছেদ সেট। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এ মাইনাস বি সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাও কিন্তু সহজে আমরা জাস্টিফাই করতে পারবো ভেন ডায়াগ্রাম থেকে। ঠিক আছে, দেখো ভেন ডায়াগ্রাম থেকে আমরা বলতে পারি, সাপোজ আমি ধরো আঁকলাম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আঁকতে চাইছি, তাহলে ধরো এই সেটটি হচ্ছে গিয়ে এ, এইটি হচ্ছে গিয়ে বি। এখন দেখো বি কমপ্লিমেন্ট মানে কি হবে, এটা এ, এটা হচ্ছে বি। বি কমপ্লিমেন্ট মানে বি ছাড়া বাকিটা, অর্থাৎ বির ভেতরে যে অংশগুলো আছে ওটা ছাড়া বাকিটা, অর্থাৎ এই সেটটা পুরো হবে, বির মধ্যে আসবে না। এইটা হচ্ছে পুরো হবে, বির মধ্যে কোনো এলিমেন্ট আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বি কমপ্লিমেন্ট, যেটা আমি এই মুহূর্তে মার্ক করলাম সেটা হচ্ছে গিয়ে বি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক সেট, অর্থাৎ বি ছাড়া বাকিটা। এবং তার সাথে নেব এর ইন্টারসেকশন, তাহলে এ কোথায় রয়েছে, এইখানে রয়েছে এ, তার সাথে নেব এর ইন্টারসেকশন, অর্থাৎ এই এলিমেন্টগুলো হবে। তাহলে ইন্টারসেকশন যে এখানটায় আসছে সেই এলিমেন্টগুলোই শুধু হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ এইটাই দেখো আগের ভেন ডায়াগ্রামে এঁকেছিলাম, এটাই ছিল এ মাইনাস বি। অর্থাৎ ভেন ডায়াগ্রাম থেকে নিশ্চিতভাবে বুঝতে পারছি যে এ মাইনাস বি সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই সেন্সটাও তোমাদের অঙ্কে খুব কাজে লাগে। এরপরে দেখো আজকের পরবর্তী পার্ট, সেটা হচ্ছে গিয়ে পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট, যেটা এখানে তোমরা কমপ্লিমেন্ট রয়েছিল না, এরই ডিসকাশন পরে রয়েছে। পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট কাকে বলে না, ধরো তোমার কাছে একটা সার্বিক সেট ইউ রয়েছে। ঠিক আছে, সেই সার্বিক সেটের ভেতরে আরেকটি সেট রয়েছে, সেটা হলো এ, তাহলে এটা হচ্ছে কি ধরো ইউ বা ইউনিভার্সাল সেট, এর ভেতরে একটি সেট রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এ সেট। এখন এ সেটের মধ্যে তার উপাদানগুলি রয়েছে, বিভিন্ন উপাদান রয়েছে। এখন
এই এ সেটের বাইরে যে উপাদানগুলি রয়েছে তাকে বলবো এর কমপ্লিমেন্ট, অর্থাৎ ইউনিভার্সাল সেট ইউর রেসপেক্টে এর কমপ্লিমেন্ট। এ সেটের বাইরে, অর্থাৎ যে আমরা এইভাবে যে দাগগুলো টানছি এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট, এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট, অর্থাৎ এর বাইরে সমস্ত উপাদানকে আমরা বলবো এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবং একে এর মাথায় সি দ্বারা প্রকাশ করা হয়, অনেক সময় এর মাথায় ড্যাশ বা এর মাথায় বার দ্বারাও প্রকাশ করা হয় এ কমপ্লিমেন্ট। আর একে যদি আমরা ধর্মভিত্তিক পদ্ধতিতে বলতে চাই তো সেক্ষেত্রে হবে এ সমান এ কমপ্লিমেন্ট সমান ইউ মাইনাস এ। ঠিক আছে, ইউ মাইনাস এ সমান কত হবে না এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ইউ অ্যান্ড এক্স নট বিলংস টু এ। এইটা হচ্ছে কি এ কমপ্লিমেন্ট। তো দেখো আজকের ভিডিও লেসনে এইটুকুই। এরপরে সেট থিওরির পার্ট 2 নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে করে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।